Welcome to Tripura Info News Update. গাড়ির চালক ছিলেন, ছোটবেলা থেকেই দীর্ঘদিন এই পেশায় কাজ করেছেন। ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃত্বে থেকে মোটর শ্রমিকদের সংগঠিত করার কাজ করতেন। আমি প্রথমেই ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতাই শুধু নয়, কমরেড শঙ্কর সাহা CI2 রাজ্যের অন্যতম নেতৃত্ব ছিলেন। আমি ওনার স্মৃতির প্রতি এবং ওনার পরিবার পরিজনদের প্রতি শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি। কমরেড শঙ্কর সাহা, শুনেছেন কিছু কথা ওনার সম্পর্কে, যে শঙ্কর সাহাকে আমাদের তো চেনার কথা ছিল না, যদি উনি ওনার নিজের কথাই শুধু ভাবতেন, ব্যক্তি জীবনে নিজেকে নিয়েই যদি ব্যস্ত থাকতেন, পরিবার পরিজন তাদেরকেই দেখবেন, দেখভাল করবেন, তাহলে পর পরিবারের লোক আর তার বাইরে অল্প কিছু মানুষ কমরেড শঙ্কর সাহাকে চিনত, জানত। কিন্তু কমরেড শঙ্কর সাহা একটা অনুভব করেছিলেন যে না, একা একা সমাজে খুব বেশি দিন চলা যায় না, অগ্রসর হওয়া যায় না। সমাজটাকে যদি সুন্দর করতে হয়, ভালো করতে হয়, তাহলে আমাকেও একটা ভূমিকা নিতে হবে, অন্যদের ভূমিকা পালন করতে উৎসাহিত করতে হবে, সাহসী করতে হবে। এই যে চিন্তা, এই ভাবনায় তাড়িত হয়েই তিনি ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের সাথে যুক্ত হন এবং মোটর শ্রমিক ইউনিয়নের অন্যতম একটি শাখা, সেটা হচ্ছে ট্রাক ড্রাইভার সিন্ডিকেট, তার সাথে থেকে কাজ করেছেন। ট্রাক শ্রমিকদের কিভাবে সংগঠিত করা যায়, ট্রাক শ্রমিকদের অন্য শ্রমিকদের চাইতে তুলনামূলকভাবে ট্রাক শ্রমিকদের সংগঠিত করাটা একটু টাফ, একটু কঠিন। তা সত্ত্বেও এই শাখাটার সাথে যুক্ত থেকে আমাদের ত্রিপুরা রাজ্যের যে শ্রমিকরা বাইরে যেতেন, বাইরে থেকে যে শ্রমিকরা ত্রিপুরায় আসতেন, তাদের সকলের সাথে কোনো না কোনোভাবে কমরেড বিশু সাহাদের সাথে থেকে একসাথে কাজ করার চেষ্টা করেছেন এবং এর মধ্য দিয়ে আমাদের সামগ্রিকভাবে যেমন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন উপকৃত হয়েছে, CI2 উপকৃত হয়েছে এবং ত্রিপুরা রাজ্যের গণ আন্দোলনে সামগ্রিক যে আমাদের অগ্রগতি, সেই অগ্রগতির ক্ষেত্রে একটা ভূমিকা সেখানে পালন করেছে। 70-80 দশকে শঙ্কর সাহাকে হয়তো আমাদের CI2-র মধ্যে আমি চিনতাম না, কারণ CI2 তো আমি 90 দশকে প্রথম সেখানে কাজ শুরু করি ছাত্র সংগঠন ছাড়ার পর। কিন্তু দেখতাম বিভিন্ন সময়ে বিভিন্ন বড় ধরনের কর্মসূচিতে, বিভিন্ন CPIM এর রাজ্য সম্মেলনে বা অন্যান্য সম্মেলনগুলোতে, মহকুমা স্তরের সম্মেলনগুলোতে দেখতাম যে শঙ্কর সাহা অত্যন্ত ধীর স্থিরভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত থাকতেন। পরবর্তী সময়ে CI2-তে কাজের অভিজ্ঞতা যখন হলো, মোটর শ্রমিক ইউনিয়নের কাজকর্মের বিষয় কিছুটা জানার সুযোগ সেখানে আসলো এবং তখন থেকেই দেখতাম যে সমস্ত কিছুতেই কথাবার্তা খুব বেশি যে বলতেন তা নয়। কমরেড বিশু সাহা যেমন চট করে সব মানুষকে সেখানে কাছে টেনে আনার ক্ষেত্রে কথাবার্তা বলে সেখানে এগিয়ে যেতে পারতেন, সেই জায়গায় শঙ্কর সাহা হয়তো সেই রকম ভাবে কমরেড বিশু সাহার মতো ছিলেন না, মানে কথাবার্তা বলার ক্ষেত্রে বলছি, কিন্তু ধীর স্থির ভাবে সমস্ত বিষয়টাকে অনুধাবন করা এবং শ্রমজীবী মানুষের কাছে, শ্রমিকদের কাছে, ট্রাক ড্রাইভারদের কাছে বা মোটর শ্রমিক ইউনিয়নের অন্য কর্মীদের কাছে বিষয়গুলো, রাজনৈতিক চিন্তা ভাবনাকে তাকে যুক্ত করে কিভাবে বিষয়গুলোকে নিয়ে যাওয়া যায় সেভাবে কাজ করার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে একটা গুরুত্বপূর্ণ অবদান সেখানে বিভূভূষণ রায়দের সাথে অন্য যারা ছিলেন, দিলীপ রায়দের সাথে থেকে সেখানে কাজকর্ম তারা করেছেন। এখন এই যে অবদান তিনি রেখে গেছেন, পরিবারের লোকেরা বলেছেন যে এই অবদান শুধু পরিবারের জন্য যেমন রেখেছেন, অন্য মানুষের জন্য রেখেছেন বলেই তো সবাই আজকে শঙ্কর সাহাকে নিয়ে এখানে আমরা স্মরণ সভায় মিলিত হয়েছি এবং আমরা এটা বিশ্বাস করি যে আজকে
আমাদের প্রতিকূল কি অনুকূল অবস্থা, বিষয়টা এটা নয়। বিষয় হচ্ছে যে আমাদের জীবনের যে সমস্যা, শ্রমজীবী মানুষের জীবনের যে সমস্যা, আজকে অনেকেই গাড়ি ছেড়ে দিচ্ছেন, গাড়ি ছেড়ে নির্মাণ কাজে চলে যাচ্ছেন। কেন? গাড়িতে রোজগার নেই, সেই রকম রোজগার হচ্ছে না গাড়িতে, তার ফলে নির্মাণ কাজে চলে যাচ্ছেন বা অন্য কোনো কাজে চলে যাচ্ছেন। এই যে অবস্থাটা, এই অবস্থাটা হলো কেন? আমাদের দেশে কি ট্রান্সপোর্ট ক্ষেত্রে, সেখানে পরিবহনে অন্য সব রাজ্যেই কি গাড়ি ঘোড়া সবগুলো উঠে যাচ্ছে? শুধুমাত্র রেলের উপর, শুধুমাত্র বিমানের উপরই কি মানুষ নির্ভরশীল থাকছেন না? ট্রাকের মাল পরিবহনের ক্ষেত্রে বাস বা অন্য যে বড় 4 চাকার গাড়ি আছে, সেই গাড়িগুলো আমাদের রাজ্যে আজকের যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি, এই পরিবেশ পরিস্থিতি এই গাড়ির কমা, রোজগার কমার ক্ষেত্রে দায়ী। তাহলে আজকে যখন আমি মোটর শ্রমিক ইউনিয়ন করব, আজকে যখন ট্রাক ড্রাইভার সিন্ডিকেটের সাথে যুক্ত থাকব, তখন শঙ্কর সাহা যে চিন্তা নিয়ে সংগঠন করেছিলেন, আজকের এই সময়ে যখন এই সংগঠন করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো সেখানে তৈরি হচ্ছে, এই প্রতিবন্ধকতাকে দূর করার জন্য শ্রমজীবী মানুষের কাছে আমি যে ইউনিয়নটা করি, আমি যে সংগঠনটা করি, সেই সংগঠনের সাধারণ শ্রমিকদের কাছে আজকের বাস্তব অবস্থাটা যদি সঠিকভাবে তুলে ধরতে পারি, তাহলে শঙ্কর সাহারা যেমন ছোট্ট একটা মোটর শ্রমিক ইউনিয়নকে অনেক বড় একটা সংগঠনে রূপান্তরিত করেছিলেন অন্যদের সাথে নিয়ে, আগামী দিনও আমরা এই কাজটা আরো ভালোভাবে করতে পারবো যদি কমরেড শঙ্কর সাহাদের এই কাজে আমরা নিজেদেরকে উদ্বুদ্ধ করতে পারি এবং আন্তরিকতার সাথে আমরা আগামী দিনে এই কাজটা করার ক্ষেত্রে নিজেদের যুক্ত করতে পারি। তাহলেই সত্যিকারের অর্থে কমরেড শঙ্কর সাহা এবং কমরেড শঙ্কর সাহা যে চিন্তা, যে ভাবনা, যে ইউনিয়ন, যে সংগঠনের সাথে যুক্ত ছিলেন, তার প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারবো। এই কোটি কথা বলে বলছেন আমাদের সিআইটিউ সর্বভারতীয় নেতৃত্বরা আছেন, যারা আজকে স্মরণ সভায় মূল কথা বলবেন। উপস্থিত আছেন আমাদের শঙ্কর সাহার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী, তার সহকর্মী সহযোদ্ধারা, এমন অনেক বন্ধুরা উপস্থিত হয়েছেন যারা শঙ্কর সাহার সাথে ব্যক্তিগত স্তরে ঘনিষ্ঠতা ছিল আদর্শগত কারণে। আমি কারোর নাম আলাদা করে উল্লেখ করতে চাইছি না, সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমি প্রথমেই শঙ্কর সাহার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তার পরিবার পরিজনদের প্রতি সহমর্মিতা শুধু জানাবো না, আমাদের যে সংগঠন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, যেই সংগঠনের জন্য শঙ্কর সাহার প্রাণ নিবেদিত ছিল, সেই মোটর শ্রমিক ইউনিয়ন না, শুধু আমাদের পরিবহন সেক্টরের অটো হোক, মোটর হোক, ট্রাক হোক, ই রিক্সা হোক, সব শ্রমিক বন্ধুদের জন্য ওনার যে ত্যাগ ছিল, ওনার যে লড়াই ছিল, আমি আলোচনার শুরুতে ওনার পরিবার পরিজনদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো, ওনার কন্যা দেখছিলেন চোখের জল ফেলছিল, আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই, তাদের বাবা হারিয়েছে, আমরা তো ফিরিয়ে দিতে পারবো না, দীর্ঘদিন রোগ ভোগের পর কষ্ট পেয়েছেন, আমরা বারবার গিয়ে দেখার চেষ্টা করেছি। তবে পরিবারের কাছে আমরা কথা দিতে চাই, তারা একা নয়, কন্যাও একা নয়, বাবাকে হয়তো ফিরিয়ে দেওয়া যাবে না, কিন্তু আমরা আছি আপদে বিপদে, যখনই আপনারা বলবেন না, শুধু আমরাও নিজ উদ্যোগে আপনাদের পরিবারের পাশে থাকার চেষ্টা করব, খবর নেওয়ার চেষ্টা করব। আমি শুরুতেই আপনাদের এই আশ্বস্ত করতে চাইছি, এটা ভাববেন না যে এটা আপনাদের প্রতি দয়া, এটা আমাদের দায়বদ্ধতার দায়িত্ব। কারণ শঙ্কর সাহা জীবিত অবস্থায় সংগঠনের জন্য যা করে গেছেন, মৃত্যুর পর ওনার পরিবারের পাশে দাঁড়ানো, এটা আমাদের নৈতিক কর্তব্য, দায়বদ্ধতা, আমরা এই কাজ করব। ব্যক্তিগতভাবে এখানে অনেকেই আছেন, বলতে আমার কোনো দ্বিধা নেই, শঙ্করদার সাথে আমি যে ইউনিয়নের কাজ খুব বেশি দিন করেছি এরকমটা নয়, কিন্তু রাজনৈতিক কাজ করার অনেক দিনের অভিজ্ঞতা। আমি কথা এখানে বাড়াবো না, মানিকদা আছেন, বুঝতেই পারছেন, অনেক দিনের সম্পর্ক, কথা বলবেন, শঙ্করদা আছেন, বলবেন। আমি শুধু বলবো, উনি শুধু ইউনিয়নে দায়িত্ব পালন করেছেন এরকম না,
ইউনিয়ন মনস্ট্যান্ডের যে অফিসটা, এটা ওনার প্ল্যান ছিল একদিন না আসলে খাওয়া হজম হতো না, এরকম ছিল। আমাকে বলতো মাঝে মাঝে, হ্যাঁ, সুগারের জন্য টাইম মতো খেতে হতো, বাড়িতে যেত, একটা ছোটা নিয়ে আবার আসতো। কিন্তু তার উপরেও গণতান্ত্রিক আন্দোলনে এলাকার মধ্যে সমানভাবে উনি দায়িত্ব পালন করেছেন যতদিন সুস্থ ছিলেন। নির্বাচন আসলেই মোটর শ্রমিকের বন্ধুরা এলাকায় গিয়ে কাজে যুক্ত হতেন। অনেক কমরেডরা আমাকে অন্যভাবে নেবেন না, অনেক কমরেডরা এলাকায় গিয়ে কাজ করতে আগ্রহী হন না, কিন্তু শঙ্করদা সামনের সারিতে দাঁড়িয়ে আমাদের সাথে একসাথে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করতেন। আর শুনছুনি এলাকায় বাদের পারে আমরা যখনই গণতান্ত্রিক আন্দোলনের জন্য কারোর সাথে যোগাযোগ করতাম, আমাদের শঙ্করদা সেখানে তার বাড়ি, কত মিটিং আমরা যে করেছি নির্বাচন আসলে, বাড়ির লোকরা বলতে পারবে ওনার বাড়ি ছিল আমাদের এখন ঘরোয়া সভার অন্যতম ঠিকানা। 18 সালের পরে পরিস্থিতি অন্যরকম হয়েছে, বুঝতেই পারছেন। ওনার বাড়ির পরিবারের অন্য সদস্যদের নিরাপত্তার প্রশ্ন সব মিলিয়ে হয়তো আমরা 18 সালের পরে বাড়িতে মিটিং করিনি, কিন্তু আনাগোনা যাওয়া আসা বন্ধ ছিল না। সুতরাং আমি কথাটা এই কারণে বলছি, এটা কতটা ভালোবাসা থাকলে নিজের বাড়ির ঘর সবাই দেয় না, কিন্তু ঘর মিটিং করার জন্য, সাত মিটিং করার জন্য। হ্যাঁ, এই শঙ্কর স্যার বাড়িতে অজস্র মিটিং আমরা সেখানে করেছি। তো এই সব মিলিয়ে শুনছিলেন আপনারা, প্রদীপ অল্প কথায় বলেছেন, আরও শুনবেন। মানে নিবেদিত প্রাণ না থাকলে তো এই দুর্যোগের দিন, আজকের দিনটা তো অনেকটা দুর্যোগের, ঠান্ডার দিন। এইভাবে যেভাবে আপনারা এসছেন, এটা প্রমাণ করে ওনার প্রতি টান, ওনার প্রতি ভালোবাসা, ওনার প্রতি মানে কি আদর্শের প্রতি। উনিও একটা আদর্শকে দেখেই ভালোবাসতেন, যেটা লাল ঝান্ডা ছিল আমাদের সিআইটিউ টিএমসিউ। হ্যাঁ, একটা আদর্শ অন্যরকম স্বপ্ন নিয়ে উনি এই সংগঠন করতেন। তা আমি শুধু আপনাদের কাছে বলবো, স্মরণসভা তো আমরা নিশ্চয়ই এখানে সিআইটিউর সভাপতি সম্পাদক আছেন, আপনাদের পরামর্শ দেবেন, কথা বলবেন। আমি শুধু আপনাদের কাছে আবেদন করব, যেই আদর্শের টানে শঙ্কর সাহা মানে একজন মধুমেহ রোগের রোগী হয়েও রেগুলার মোটরস্ট্যান্ড অফিসে আসতেন, যখন ওই হাসপাতালে গিয়ে নিচ্ছেন, মানে কিডনির অসুখের জন্য ডায়ালিসিস দিচ্ছেন, তখনও গেলে পরে সংগঠনের কথা খবরাখবর নিতেন, কীভাবে কর্মীদের খবরাখবর নিতেন। মানিকদা যদি একটু আমাকে এসে দেখে যায়, বলেছি মানিকদের সঙ্গে সঙ্গে গিয়েছেন, দেখে এসছেন, অসুস্থ থাকার সময় বলছি। সুতরাং সব মিলিয়ে আপনাদের কাছে আমার আবেদন থাকবে এটাই, যে আমরা যাতে এই আদর্শের টানে আরও আসক্ত হই। আজকের সময়ে তো বুঝতেই পারছেন, এই আদর্শের প্রতি অনেকেই পিছু টান। হ্যাঁ, গভর্নমেন্ট থাকতে করেছি, এখন আর করবো না। সুতরাং আপনারা যারা এসছেন, আপনারা তো অবশ্যই অনেক কষ্ট করে করছেন। যারা আসছেন না, তাদের কাছে আজকের দিনের বার্তা নিয়ে যেতে হবে যে শঙ্করদার স্মরণসভা শুধু চোখের জল ফেলা না, দুঃখ জানানো না। উনি যেই আদর্শের টানে সারা জীবন মিলিয়ে দিলেন, এই আদর্শটা যাতে আমরা আমাদের ইউনিয়নের মধ্যে আরও নতুন নতুন বন্ধু আনতে পারি, নতুন নতুন ট্রাক সিন্ডিকেট ত্রিপুরা রাজ্যের, আমাকে বলতে সময় আমি নেব না। এই ট্রাক সিন্ডিকেট ওরা জানেন, উনি যেই সংগঠন করতেন আমাদের রাজ্যের ঐতিহাসিক সংগঠন। হ্যাঁ, বিশুদা নেই আছে, বিশুদার নাম সবাই জানেন। সুতরাং সব মিলিয়ে আমাদের এই সংগঠনটা যাতে আবার দাঁড় করাতে পারে, কর্মী সমিতির একটা প্রভাব তৈরি হয়, মোটর ওয়ার্কার্স ইউনিয়নের বিরুদ্ধে জিহাদ ঘোষিত হয়। এটা তখন বাস থেকে অন্যান্য যে শ্রমিকরা ছিল তারাও ধীরে ধীরে মোটর কর্মী সমিতি অন্তর্ভুক্ত হতে শুরু। এদের মধ্যে ট্রাকের কিছু শ্রমিক তখন এগিয়ে আসেন। বিশু সাহা শুরুতেই কিন্তু ছিল অ্যাকচুয়ালি বাস কন্ট্রাক্টর, পরে সে এসে ট্রাক শ্রমিকের সংগঠনের দায়িত্ব নিয়ে ট্রাক শ্রমিকদের সংগঠন করার ক্ষেত্রে শঙ্কর সাহা, বিশু এবং আরেকজন ছিলেন বাবু ভৌমিক, সব নাম তো মনে নেই, এ লোক প্রয়াত হয়েছেন, সেও মারা গেছে। এবং এরা তখন এই সংগঠনের ভূমিকা নিয়ে এই সংগঠন করার জন্য উদ্যোগী হলেন। আরেকজন ছিলেন, সেও প্রয়াত হয়েছে, সুশীল ঘোষ, সে ছিল সম্ভবত ট্যাঙ্কারের ড্রাইভার, পেট্রোল ট্যাঙ্কারের ড্রাইভার ছিল। এই পরিস্থিতির মধ্যে শিক্ষক কর্মচারীদের লাগাতার আন্দোলন হলো ধর্মঘট। সেই ধর্মঘট এটা 1976 সালে। এই ধর্মঘটের উপরও সেদিন আক্রমণ নামিয়ে আনা হতো। প্রচুর নেতৃত্বকে 311 ধারা ভুল ফেলে চাকরি দিয়ে দিলেন। লাগাতার ধর্মঘট চলল, নিঃশর্তেও প্রত্যাহার করতে হয়েছিল। দুটো আন্দোলন এই ত্রিপুরার যে গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করার ক্ষেত্রে এটা দুর্দান্ত ভূমিকা নিয়েছিল এবং মানুষের মধ্যে একটা ঐক্য তৈরি করার ক্ষেত্রে একটা সাহায্যকারী ভূমিকা দিয়েছিল দুটো আন্দোলন। একটা হলো বাস শ্রমিকদের ধর্মঘট, আর একটা হলো শিক্ষক কর্মচারীদের আন্দোলন। জরুরি অবস্থা জারি হলো দেশে। কারণটা কি? সারা দেশে রেল শ্রমিকদের ধর্মঘট এবং রেলওয়ে অচল হয়ে গেছে। নেতা কে ছিলেন? জর্জ ফার্নান্ডেজ, জ্যোতি বসু। ফার্নান্ডেজ অ্যারেস্ট হয়ে গেল, জ্যোতি বসুকে অ্যারেস্ট করতে সাহস পেলেন না।
কিন্তু সেই ধর্মঘটকেও বেআইনি ঘোষণা করে সারা দেশ অচল হয়ে গেছে 1974 সালে এটা। এবং এটা অচল হয়ে যাওয়ার পর তখন কিন্তু শ্রীমতী ইন্দিরা গান্ধীর সরকার এই ধর্মঘট দমানোর জন্য সেনাবাহিনী নামিয়ে দিলেন। সেনাবাহিনী নামিয়েও সমস্যার সমাধান করেছে, কিন্তু এই নেতৃত্বকে অ্যারেস্ট করে দিয়েছে। এটাও কিন্তু নিঃশর্তে সেদিন রেল শ্রমিকের আন্দোলনটা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। এই যে কথাগুলো আমি এই কারণে বলছি, এই আন্দোলন কি পেয়েছি না পেয়েছি তারপর যে বড় প্রশ্ন, এই আন্দোলন মানুষের মধ্যে এই সরকারের কাজকর্ম, তার দৃষ্টিভঙ্গি এবং তাদের যে নীতি, তাদের যে শ্রমিক শ্রেণীকে সহ্য করতে পারে না, এই মেসেজটা মানুষের কাছে যায়। এটার থেকে পরে গিয়ে এই ডেমোক্রেটিক মুভমেন্টটা জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে গোটা দেশে ছড়িয়ে পড়ল। এই আন্দোলন দুর্বার গতি নিল। শেষ পর্যন্ত ইন্দিরা গান্ধী নিজের সরকারটাকে টিকিয়ে রাখার জন্য তিনি জরুরি অবস্থা জারি করলেন। জরুরি অবস্থা জারি করে সারা দেশের নেতৃত্বকে জেলখানায় ঢুকিয়ে দিলেন। জরুরি অবস্থা প্রত্যাহার। ভাবলেন তো সারা দেশে কংগ্রেসের অন্য দল নেই, সব দলের প্রায় নিষিদ্ধ, অঘোষিতভাবে নিষিদ্ধ হয়ে গেছিল। পার্টি অফিসে এক দুজন বসতে পারতেন, অন্য মিছিল মিটিং কিচ্ছু করা যায় না জরুরি অবস্থার কারণে। এমনকি সংবাদপত্র প্রকাশ করা যায় না। সংবাদপত্র কি ছাপবে কি লিখবে এটা জেলা শাসক অফিস থেকে ঠিক করে দিতেন। এসে তাকে দেখাতে হতো, তারপর সেখানে যেটা পাস দেবেন সেটা ছাপাবে, যেটা পাস দেবে না সেটা পাস ছাপাতে পারবেন না সম্পূর্ণভাবে। এবং তাদেরকেও জেলখানায়, এমনকি দৈনিক সংবাদের যে সম্পাদক তিনিও সেদিন গ্রেপ্তার হয়েছিলেন, বামপন্থী নেতারা যেমন গ্রেপ্তার হয়েছিলেন তিনিও সেদিন গ্রেপ্তার হয়েছিলেন, পূর্ণ দিনের কথা। এবং সেই আন্দোলনগুলো, এই যে আন্দোলনগুলোর অভিজ্ঞতা দিয়েছে 1977 সালে জরুরি অবস্থার প্রত্যাহার করা হওয়ার পর দেশের মানুষ যে অভিজ্ঞতা নিয়েছে, তাদের সেই অভিজ্ঞতার নিরিখে ভাবতেই পারেননি যে ইন্দিরা গান্ধী এমন একটা ঘটনা ঘটতে চলেছে দেশের মধ্যে। এবং যে ভোটটা হলো হেরে গেলেন। জনতা পার্টি নামে একটা নতুন দল তৈরি করে ভারতবর্ষের প্রথম অকংগ্রেসী সরকার সেদিন ক্ষমতায় এসেছিল। এই ত্রিপুরাতেও একই কায়দায় কিন্তু একই ঘটনা ঘটেছিল। এবং সেই আপনাকে জানার জন্য হচ্ছে 1966 সালে এই পরিবহন শ্রমিক একদিন 13 দিনে একটা স্ট্রাইক হয়েছিল। দাবি কি? ছাত্রদের। আমি কোনো ভাষা পাচ্ছি না কি বলবো। এখানে সকলকে দেখে আমি এটাই ভাবছি যে সত্যি হয়তো বা কোনো ভাগ্য করে আমি এমন বাবা পেয়েছিলাম যার জন্য এতটা সম্মান আজকে এখানে আমার বাবার কারণে আমিও পেয়েছি, এখানে আমি আসতে পেরেছি। উনি সকলকে সাহায্য করতে খুব ভালোবাসতেন। দীর্ঘদিন এই অসুস্থতার কারণে অনেকটা কষ্ট পেয়েছেন উনি, কিন্তু সত্যি বলতে পরিবারের কাউকে কোনো দিন কষ্ট দেন না। সবসময় খুব এটাই খারাপ ভাবতো যে অন্যরা কষ্ট নাকি পায় ওনার জন্য, এটা নিয়ে সবসময় ভাবতো আমার জন্য তো তোমাদের কষ্ট হচ্ছে, এটাই খালি চিন্তা করতো। যাওয়ার দিনও সেই একই কথা বলে গেছে, আমার জন্য তো অন্যদের কষ্ট হচ্ছে, তোমরা ঠিকভাবে থাকতে পারছো না, শুধু সারাক্ষণ শুধু অন্যের চিন্তাই করে যেত। আমি আর কিছু বলতে পারছি না। নমস্কার। ট্রাক ড্রাইভার্স ইউনিটের সাথে যুক্ত ছিলেন, কাজের মাধ্যমে উনি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.